হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু গল্প কথা। আজকের যে ফার্স্ট ঘটনাটি আছে লিখেছে প্রিয়াঙ্কা। তিনি ঘটনাটি যেভাবে লিখেছে আমি ঠিক সেভাবেই পড়ব। তবে ঘটনায় যাওয়ার আগে বলতে চাই, যারা এখন অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এবং যারা এখন অবধি গল্প কথার সাথে যুক্ত হওনি, অবশ্যই কিন্তু গল্প কথাকে সাবস্ক্রাইব করে গল্প কথার পাশে থাকো। প্রথম ঘটনাটি যেভাবে আছে আমি ঠিক সেভাবেই পড়ছি। আশা করব তোমাদের বেশ ভয় লাগবে। এটা ঠিক গল্প নয়, এটা আমার 1 বছরের কিছুদিন আগে বান্ধবীর নিজের জীবনের ঘটনা। এই পৃথিবীতে অনেক সময় এমন কিছু হয় যারা সঠিক ব্যাখ্যা করা যায় না, এটাও ঠিক সেরকমই। যাই হোক, এবার আসল ঘটনায় আসা যাক। বান্ধবীর নামটি আমি পরিবর্তন করলাম। নিধি আমার ছোটবেলার বন্ধু। স্কুল আলাদা হলেও একই পাড়ায় থাকার কারণে আর একসাথে টিউশন পড়তে যাওয়ার কারণে আমরা ছিলাম একেবারে হরিহর আত্মা। একে অপরের বাড়িতে দিব্যি যাতায়াত ছিল। ওদের বাড়ি গেলেই কাকিমা কিছু না কিছু বানিয়ে খাওয়াবেই। এতটাই আন্তরিক ছিল নিধির মায়ের ব্যবহার। ভালোই চলছিল সব। হঠাৎই ক্লাস 7-এ পড়ার সময় নিধির মায়ের ক্যান্সার ধরা পড়ল। কথাই বলে না, ভালো মানুষরাই তাড়াতাড়ি চলে যায়। দীর্ঘ 8 মাস ভুগে নিধির মা মারা যান। তারপর থেকেই নিধিদের জীবনটা কেমন যেন ওলট পালট হয়ে যায়। যাই হোক, এরপর নিধির বাবা আর বিয়ে করেনি। নিধির পিসির কাছে নিধি মানুষ হতে থাকলো। পিসি কোনো কারণে বিয়ে করেনি এবং তিনি শিক্ষিকা ছিলেন। যাই হোক, এইভাবে সময় গড়িয়ে গেল। নিধি তখন কলেজে সবে ভর্তি হয়েছে আর নিধির পিসি মারাত্মক অসুস্থ হয়ে পড়লেন। 1 সপ্তাহের জ্বরে ভুগে অকালেই চলে গেল নিধি। নিধি আবার মাতৃহারা হয়ে গেল। তো পিসি যেহেতু নিধিকে সন্তান মনে করে আগলে রেখেছিলেন, তাই সবার পরামর্শ অনুযায়ী পিসির মুগাগ্নি নিধিই করল। এরপর শুরু হলো নিধির 1 বছরের অদ্ভুত অভিজ্ঞতা। যখন নিধি শ্মশান থেকে ফিরছিল তখন সবাই ওকে পেছন ঘুরতে বারবার নিষেধ করেছিল, কিন্তু ও সেটা ভুলে গেছিল। ও কয়েকবার পেছনে তাকিয়েছিল। যাই হোক, মুখাগ্নি করার জন্য 3 দিন একা থাকতে নেই। সব আত্মীয়রা সেই দিনটা থেকে একে একে বিদায় নিল। এরপর নিধির এক অদ্ভুত অস্বস্তি শুরু হলো। প্রথম মনে হয়েছিল পিসি চলে যাওয়ায় মানসিক ধাক্কাটার জন্য এরকম মনে হচ্ছে, কিন্তু সে জানতো না আগামী 1 বছর তার এরকমই চলতে থাকবে। এরপর শুরু হলো নিধির নিদ্রিবিহীন রাত কাটানো। চোখ বুঝলেই তার মনে হতো কেউ মাথার গোড়ায় দাঁড়িয়ে আছে, বা সারা রাত সিঁড়ি দিয়ে চপ্পল পরে নামলে যেরকম আওয়াজ হয় সেরকম হতো। সন্ধ্যের পর নিধি কোনো মতেই একা থাকতে পারত না। এরই মাঝে একদিন কাকুর ফিরতে একটু দেরি হবে বলে আমাদের বাড়িতে ফোন করে বলেছিলেন আমি যেন নিধিদের কাছে থাকি। তো আমি সন্ধ্যের দিকে চলে গেলাম। যাওয়ার পরে আমি খেয়াল করলাম নিধি কেমন চুপচাপ হয়ে আছে, বেশি কথা বলছে না। ভাবলাম ওর মানসিক ধাক্কা সামলাতে সময় লাগবে, কিন্তু নিধি দেখলাম কেমন একটা উস্কো খুস্কো হয়ে আছে। রান্নাঘরেও একা যাচ্ছে না, এমনকি বাথরুমে গেলেও তাই। আমি ওকে নিয়ে রান্নাঘরে গেলাম। ওকে বসতে বলে আমি চা বানাতে লাগলাম। 1বার 2বার দেখলাম নিধি বেশ অন্যমনস্ক হয়ে আছে। এবার চা নিয়ে 2 বন্ধুকে বসলাম একটু প্রাণ খুলে গল্প করব বলে। নিধি এবার আমার হাতটা হঠাৎ করেই চেপে ধরল আর বলতে শুরু করলো, জানিস আমি ওই দিন একদম ঘুমাইনি, আমার খুব ভয় করে। আমি একটা কিছু বলতে চাচ্ছিলাম, হঠাৎ দেখলাম নিধি ওপরের দিকে তাকিয়ে চমকে উঠে আমার হাতটা আরও শক্ত করে ধরল। আমি ওর দৃষ্টিকে অনুসরণ করে তাকালাম। দেখলাম একটা কালো রঙের প্রজাপতি আমাদের মাথার ওপর গোল করে ঘুরেই যাচ্ছে। সাধারণের থেকে যেন একটু বড় সাইজের প্রজাপতিটা, গায়ের ওপর সাদা ছোপ ছোপ। আমি হেসে ফেললাম। নিধিকে বললাম, একটা প্রজাপতিকে তোর এত ভয়? তুই এত ভীতু কবে থেকে হলি রে? কিন্তু এরপর
নিধির মুখে যা শুনলাম তাতে আমারও কেমন অস্বস্তি লাগতে শুরু করলো। নিধি বলল, ওর পিসি যখন মারা যায় তখন রাত 12:10। দূরের আত্মীয় স্বজনরা রাতে পৌঁছাতে পারবে না, তাই মৃতদেহ নিয়ে সেই রাতটা অপেক্ষা করতে হয়েছিল। বাড়িতে ছিল বাবা, নিধি ছাড়াও নিধির বাবার 2 বন্ধু ও তাদের স্ত্রী। নিধি পিসিকে ছুঁয়ে বসে আছে, ঠিক তখনই সবাই খেয়াল করে ঠিক এরকমই একটা প্রজাপতি কোথা থেকে এসেছে। প্রজাপতিটা একবার পিসির মৃতদেহের ওপর বসছে আর একবার নিধির মাথার ওপর ঘুরছে। এরপর থেকে প্রতিদিন সন্ধ্যার সময় প্রজাপতিটা আসে নিধির চারপাশে ঘরে এবং হঠাৎ কোথায় চলে যায়। শুনে তো আমার ভয় আর নাড়ার ক্ষমতা রইল না। কাকু একটু পরে ফিরলে আমি সাথে সাথে বাড়ি ফিরলাম। আমি এরপর আর নিধিদের বাড়িতে রাতে যেতাম না। এরপর বাকিটা নিধির মুখে শোনা। সব কাজ মিটে যাওয়ার পর একটু একটু সবাই স্বাভাবিক হচ্ছে। এক রবিবার নিধি ঘুমাচ্ছিল। রাতে ঘুম হতো না। সারা রাত লাইট জ্বালিয়ে বসে থাকতো মেয়েটা। আর সারা সপ্তাহ কলেজের তাড়াতে ঘুমটা পূরণ হতো না। তাই ভেবেছিল রবিবার একটু বেলা করে উঠবে। অগরে ঘুমিয়ে আছে নিধি। হঠাৎ একটা ঠান্ডা হাতে স্পর্শ পেল। পিসি তাকে ডাকছে, বলছে কিরে, আমাকে ওষুধ দিলি না তো? দেখ 9:05 বাজে, সময় পেরিয়ে গেল। নিধু ঘুমের মধ্যে দিচ্ছে বলে চোখ খুলল। আর চোখ খুলতে তার সামনে স্পষ্ট আর বাস্তব মিলেমিশে একাকার হয়ে গেল। দেখলো ঘড়িতে ঠিক 9:05 বাজে। আর একটা কথা ভাবতেই তার শীতধারা দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। একটু আগে যে ঠান্ডা স্পর্শটা পেল সেটা তো সত্যি ছিল একদম। এরপর আরেকদিন নিধির একটা স্কুলের বান্ধবী দেখা করতে এলো। সেই সময় নিধি ছাড়া বাড়িতে কেউ ছিল না। কলিং বেল বাজাতেই নিধি এসে গেট খুলে বান্ধবীকে ওপরে নিয়ে গেল। তারপর দুজনে আড্ডা দিতে ব্যস্ত হয়ে গেল। কথায় কথায় হঠাৎ বান্ধবীটি জিজ্ঞাসা করল, নিচের ঘরে ওটা কে শুয়ে আছে রে? কেউ এসেছে নাকি? অবাক হয়ে নিধি বলল, কে? আরে ওই নীল শাড়ি পরে একজন মহিলা শুয়ে আছে, যিনি। ভেতরের সব ভয় গিলে যতটা সম্ভব সাধারণভাবে মৃদু হেসে নিধি বান্ধবীকে বলল, মাসি হয় আমার। আসলে সেদিন নিধিদের বাড়ি কেউ আসেনি। সিঁড়ির পাশের ওই ঘরটা ওর পিসির ছিল। ওই ঘরেই পিসি মারা যায় আর মৃত্যুর সময় পিসির পরনে নীল শাড়ি ছিল। এরপর 1 বছর নিধিদের সাথে এরকম টুকটাক ঘটনা চলতেই থাকলো। ধীরে ধীরে পিসির বাৎসরিক কাজের দিন চলে এলো। আর মাত্র 1 দিন বাকি। যে নিধি রাতে চেষ্টা করে ঘুমাতে পারে না, তার সেদিন রাতে তাড়াতাড়ি ঘুম চলে এলো। একটা অদ্ভুত স্বপ্ন দেখল সে। যদিও সেটা এতটাই স্পষ্ট ছিল যে বাস্তব না স্বপ্ন পার্থক্য করা মুশকিল ছিল বেচারার পক্ষে। স্বপ্নে নিধি দেখল পিসি ভাত খেতে বসেছে। হঠাৎ নিধিকে বলল, একটু জল দে না মা, খুব তেষ্ণা পেয়েছে। নিধি পিসির মুখের দিকে একটু তাকায়, তারপরে অনেকটাই জল ঢেলে দিল। পিসি ঢকঢক করে জল খেয়ে বলল, আহ কি শান্তি, বলেই একটা প্রশান্তির হাসি হাসল। সেই শেষ দেখা নিধির পিসিকে। এরপর বাৎসরিক কাজ হয়ে যাওয়ার পর আর সে পিসির কোনো স্বপ্ন দেখেনি, আর কিছু অনুভবও করেনি। এই 1 বছর যে কি হয়েছিল আর কেন হয়েছিল নিধির সাথে, এগুলো তো নিয়ে সে অনেক ভেবেও কিছু উদ্ধার করতে পারেনি। এটাই ছিল ঘটনা। ঘটনাটা কিন্তু বেশ অদ্ভুত ছিল এবং সত্যি বলতে আমি যখন এই ঘটনাটি পড়ছিলাম আমার কিন্তু একটা অদ্ভুত ফিলিংস হচ্ছিল। কারণ অনেক দিন পরে এরকম একটা ঘটনা পেলাম এবং দ্বিতীয় যে ঘটনাটি আছে সেটাও কিন্তু আজকের এরকমই একটা ঘটনা। আশা করব দ্বিতীয় ঘটনাটা তোমাদের ভালো লাগবে। তবে এরকম ঘটনা কার সাথে ঘটেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। কারণ আমি শুনেছি কেউ মারা গেলে তার আত্মা ওই 15টা দিন সহজে বাড়ির থেকে যেতে চায় না, সে সেখানে ঘোরাফেরা করে। কারণ অনেক মানুষের অনেক আশা থাকে, অনেক স্বপ্ন থাকে। সেই মায়া স্বপ্ন সব কিছু ত্যাগ করে সেই মানুষটা চলে যায়। একদিন আমরাও হয়তো চলে যাব। তো তাই মানুষের আশা স্বপ্নগুলোকে আস্তে আস্তে পূরণ করা উচিত।
তো চলে যাচ্ছি আজকের দ্বিতীয় ঘটনায়। আজকের দ্বিতীয় ঘটনাটাও বেশ অদ্ভুত, এবং আমি যখন আজকে দ্বিতীয় ঘটনাটা পড়ছিলাম বেশ ভয় লাগছিল। তবে ঘটনায় যাওয়ার আগে বলতে চাই, যারা এখন অবধি লাইক আর কমেন্ট করনি অবশ্যই লাইক কমেন্ট করে গল্প কথার পাশে থাকো, কারণ তোমরা যদি লাইক কমেন্ট না করো তাহলে ঘটনার রিচ অনেকটাই কমে যায়। তাই লাইক কমেন্ট করতে বলবো, এবং যারা আজকে ফার্স্ট টাইম শুনছো তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। এবং সকলকে অসংখ্য ধন্যবাদ 9000 সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার জন্য। এটা সবে শুরু, আস্তে আস্তে দেখি আমাদের চ্যানেলটা কত দূর যেতে পারে। চলে যাচ্ছি আজকের দ্বিতীয় ঘটনায়। আজকে যে দ্বিতীয় ঘটনাটি আছে লিখেছে নাজেয়ান রহমান, এবং তিনি ঘটনাটি যেভাবে লিখেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। শৈশব থেকে আমি ভীষণ ভীতু একটা মেয়ে। কাল্পনিক সব ভয়ে সর্বদাই ভীত হয়ে থাকতাম। আমাদের বেশ বড় একান্নবর্তী পরিবার, অত্যন্ত আনন্দময় শান্তিপূর্ণ একটা চমৎকার পরিবার। আমার দাদাকে দেখিনি, আমার জন্মের আগেই উনি মারা যান। এছাড়া দাদি ছিলেন একমাত্র, চাচি চাচাতো ভাই বোন আর আমার 4 ভাই বোন। বাবা মিলে বেশ জমজমাট একটা সুন্দর পরিবার। আমি আমার দাদির খুব নেহটা ছিলাম। মায়ের কোল থেকে কখন যে আমি দাদিকে একান্তভাবে আঁকড়ে ধরেছিলাম সে আমার মনেও পড়ে না। আমি তাকে মা বলে ডাকতে শিখেছিলাম। দাদি যতদিন বেঁচে ছিলেন আমি তার কাছেই ঘুমাতাম। পরেও আমাকে কখনো একা থাকতে হয়নি। পরিবারের সবার আন্তরিক পরিবেশে বেড়ে ওঠার কারণ আমি আর একা থাকতে পারলাম না। এই অভ্যাসই আমার গড়ে ওঠেনি। এর জন্য অবশ্য সারা কাছে কত সময় বকুনি খেয়েছি, কিন্তু কোনোভাবেই আমার ভীতু স্বভাব বদলাইনি। আজ জীবনের শেষ প্রান্তে এসেও আমি সেই ছোট্ট ভীতু মেয়েটাই থেকে গেছি। হাস্যকর শোনা গেলেও এটাই সত্যি যে ভূতের ভয় আমার প্রবল। আশ্চর্যের ব্যাপার হলো, আমি প্রচণ্ড ভয় পেলেও যত রাজ্যের ভৌতিক গল্প পড়তে এবং ভয়ের সিনেমা দেখতে খুব ভালোবাসি। ভয়ের শিহরণে আচ্ছন্ন থাকতাম। আমার ভৌতিক ব্যাপার স্যাপারে অসম্ভব আগ্রহ, আকর্ষণও অনুভব করতাম। ড্রাকুলা হচ্ছে আমার জানা মতে সবচাইতে ভয়ঙ্কর প্রেতাত্মা। অন্য সব ভূত প্রেত ইত্যাদি চাইতে প্রেতলোকের এই ভয়াল দানবকে আমি অত্যন্ত ভয় পাই। এই হতচ্ছাড়া পিশাচটার সম্বন্ধে যত কাহিনী প্রচলিত আছে আমার কিন্তু সব জানা। দিনের বেলাও একলা ঘরে থাকতে পারি না, রাতে তো প্রশ্নই আসে না। কোনো কারণে যদি আমাকে একা থাকতে হতো আমার অবস্থা কাহিল হয়ে যেত। কেবল মনে করতাম এই বুঝি কালো পোশাক পরা দীর্ঘকায় শয়তান আমার সামনে দাঁড়িয়ে আছে। এখনই আমার ঘাড়ের পেছন থেকে কাঁধের ওপর কারো ভয়ঙ্কর একটা কালো লোমশ হাত চেপে ধরল, অথবা সাদা শাড়ি পরা লম্বা বিভৎস নারী মূর্তি বিকট দাঁত বের করে আমার দিকে চেয়ে উঠে বসবে। মোট কথা যত রকম ভৌতিক অশরীরী জিনিস আছে সবাই আমাকে যেন একা পেয়ে চেপে ধরত। ভয়ে আমার শরীর ঠান্ডা হয়ে যেত, গা ছমছম করত, মুখ চোখ শুকিয়ে একেবারে বৃষ্টি অবস্থা। মনের এই কাল্পনিক ভয়ও আমার কাবু করে ফেলত। ভূত বা অশরীরী সত্যি আছে কিনা, অথবা তারা দেখতে ভয়ঙ্কর কিনা, তাছাড়া এরা কালো বা সাদা রঙের কাপড়ই পরে কেন তা আমার জানা নেই। যাই হোক, জীবনের অধিকাংশ মূল্যবান সময় কেটে গেল। আমার সন্তানরা যে যার কাজে ব্যস্ত, তাই বলে আমরা ওকে কেউ অযত্ন বা অবহেলা করিনি। এবার আসি আমার আসল ঘটনায়। আমার ছোট বোন সিঁড়ি থাকে লন্ডনে। অনেক দিন থেকেই সে আমাকে ওর কাছে বেরিয়ে আসার জন্য বলছিল। এখানে সবাইকে রেখে যেতে আমার মন চাইছিল না, তাই গড়িমসি করছিলাম যাব কি যাব না। বোন স্পন্সরশিপ পাঠালো, সহজে ভিসাও পেয়ে গেলাম। জুলাইয়ের 16 তারিখে আমার ফ্লাইট। ভোর 5টায় বিষণ্ণ মনে সবার কাছ থেকে বিদায় নিয়ে প্লেনে উঠে পড়লাম। জানালার ধারে আমার সিট। প্লেনের বিশাল ডানা চকচক করছে। ছোট্ট জানলা দিয়ে দেখতে পাচ্ছি বিমান কর্মীদের শেষ মুহূর্তের তৎপরতা। একসময় এই বিশাল পাখিটি ডানা মেলে উড়বার জন্য দম নিয়ে প্রচণ্ড দৌড় শুরু করে উঠে পড়ল আকাশে, আরও ওপরে। সাদা মেঘ ভেদ করে অদ্ভুত সুন্দর নীল আকাশে। আমেরিকায় থাকা আমার মেজবোন রিনি, আমরা ছোট বোনরা তাকে ছুটাপি বলে ডাকি, সেও এলো বেড়াতে লন্ডনে।
তিন বোন মিলে খুব আনন্দ হলো। প্রত্যেকদিন সকালে বাইরে চলে যেতাম আমরা। সারাদিন অনেক বেড়াতাম। বাদাম তুসো মিউজিয়াম, টাওয়ার অফ লন্ডন, ব্যাংকিং হোম প্যালেস, লন্ডন আইভরি, রাজা রানীতে বিভিন্ন প্রাসাদ ইত্যাদি দেখলাম। সুন্দর সুন্দর পার্কে পিকনিক কোনোদিনই বাদ গেল না। সন্ধ্যার পরে দরকার না হলে আর কেউ বাইরে যেতাম না, ঘরেই আড্ডা বসত। সিঁড়ির প্রতিবেশী জিনা পার্কার, 70 বছর বয়সী ব্রিটিশ মহিলা, বিয়ে করেনি, খুবই ভালো উনি। তিনিও মাঝে মাঝে আসতেন আমাদের সাথে গল্প করতে। আমি ওখানে নাকি শিখিয়েছিলাম আমি তোমাকে ভালোবাসি বলতে। সিরি ক্রয়টন কলেজের শিক্ষার্থী, ওর তখন গ্রীষ্মকালীন ছুটি চলছিল, তাই আমাদের নিয়ে বেড়ানো এবং সঙ্গ দেওয়া ওর জন্য কোনো সমস্যা ছিল না। ছুটাপি 1 মাস থেকে চলে গেল। আমি ভিসা পেয়েছিলাম 6 মাসের, তাই থেকে চাই। সিঁড়ির ছুটি শেষ, ও কাজে ব্যস্ত হয়ে পড়ল। আগের মতো আর সময় পায় না। আমার সেজন্য খারাপ লাগেনি। সিঁড়ির বাসা থেকে হাঁটা দূরত্বে অনেক রকম দোকান এবং টেস্কো আলাদা লিভিল প্রকৃতির জায়েন্ট শপিং সেন্টার আছে। ওগুলোতে যেও বেশ সময় কাটলো যায় যার। এইবার আসি আসল কথায়। আমি টিভি দেখতাম, বই টয়ে পড়তাম, কিন্তু ঘুম পেলেও ঘুমাতে পারতাম না। এই যে ভূতের ভয়, খালি ঘরে নিশীথ রাতে আমি একলা ঘুমিয়ে থাকবো। মাথা খারাপ, ভূত যদি আসে আমি তো দেখলে হার্ট ফেল করব। সিঁড়ি এত বড়, বাড়িতে একাই থাকে। ওর স্বামী লিবিয়ার কর্মরত, ছেলে জাপানে পড়ছে, মেয়েও ইটালিতে। সুতরাং সিঁড়িকে একাই থাকতে হয়। তবে এর জন্য ওর কোনো অসুবিধা হয় না। ওর মনে কোনো ভয় ভীতি নেই, অথচ আমার কি একটা বাজে অভ্যাস। সেদিন আমি আর সিঁড়ি গিয়েছিলাম ওর এক বান্ধবীর বাসায়। খাওয়া দাওয়া সেরে বাসায় ফিরতে ফিরতে বেশ রাত হয়ে গেল। আমি হাত মুখ ধুয়ে পোশাক বদলে টিভি খুললাম। জানি তো সিঁড়ি এখন তার রোজকার কাজ সারবে। সিঁড়ির ওপরে যাওয়ার সময় আমাকে বলে গেল, আবার তুমি টিভি দেখো, আমার আজকে খুব বেশি কাজ নেই, তাড়াতাড়ি চলে আসবো, তুমি ভয় পেও না। আমি ভয় আবার পাবো না, তবু মন থেকে সব বাজে চিন্তা দূর করে টিভি মনোযোগ দিলাম। আজকে একটু ক্লান্তি লাগছে। সকালে আমি নিজেই বের হয়েছিলাম। সিঁড়ি তখন কলেজে, রুকারি পার্কটা কাছেই। সেখানে যে বেশ অনেকক্ষণ ঘুরলাম। অপূর্ব সুন্দর বাগান দেখে আরও মুগ্ধ হলাম। বোনেরা মিলে এই পার্কে আগেও গিয়েছি। আজকে আমি একা, কত হাসি, গল্প, খাওয়া দাওয়া, সেই স্মৃতি মনে পড়ে বিষণ্ণ হয়ে গেলাম। বিকেলে যাওয়ার হলো সিঁড়ির বান্ধবীর বাসায়। সব মিলিয়ে শরীরে অবসন্ন ভাব, ঘুমে চোখ বুঝে আসছে, তবু কষ্ট করে জেগে থেকে টিভি দেখতে লাগলাম। সিঁড়ির আজকে কাজ কম, তাড়াতাড়ি শুতে আসবে। চোখের পাতা অজান্তে বন্ধ হয়ে গেল। হঠাৎই সজাগ হয়ে চোখ খুলে দেখলাম সিঁড়ি দাঁড়িয়ে আছে ঘরে। আমি খুশি হলাম, যাক আজকে আরামসে ঘুমাতে পারবো। প্রতিদিনের মতো ঘুম চোখ নিয়ে কষ্ট করে জেগে থাকতে হবে না। হেসে বললাম, কিরে তোর কাজ শেষ? সিঁড়িও হাসলো এবং অদ্ভুত মিষ্টি স্বরে বলল, হ্যাঁ আজকের মতো শেষ, টিভি বন্ধ করে দিচ্ছি, তুমি ঘুমিয়ে পড়ো। ঠিক আছে, তুই শুবি না নাকি দাঁত ব্রাশ করবি? আমি ব্রাশ করে এসেছি, শুয়ে পড়বো। আচ্ছা আপা, তুমি এত ভয় পাও কেন? কিসের জন্য ভয় পাও? কোনোদিন কিছু দেখেছো কি? সিঁড়ি রাতের বেলা এইসব কথা? তুমি এত ভীতু কেন? অসুবিধার ভয় পাওয়ার কি আছে? ওরা কি কখনো তোমার কোনো ক্ষতি করেছিল? আমার খুব ঘুম পাচ্ছে ভীষণ। এই কথা ভাবতে গেলে আমার খুব নষ্ট হয়ে যাবে ঘুমটা। আর কথা নয়, শুভরাত্রি। আমি ঘুমিয়ে পড়লাম। আরামের ঘুম, নিশ্চিন্তে নির্ভয় ঘুম। হঠাৎ ঘুম ভেঙে গেল। কেন ভাঙল ঘুম? অস্বস্তি লাগছে ভীষণ। তারপরে বুঝতে পারলাম আমার আসলে গরম লাগছে খুব। বাইরে শীতল ঠান্ডা বাতাস, কিন্তু জানালা বন্ধ থাকায় ঘরের মধ্যে একটা গুমোট গরম। পাশ ফিরে তাকালাম, সিঁড়ি ওপাশ ফিরে শুয়ে আছে, গভীর ঘুমে আচ্ছন্ন। উঠে বসলাম, পিপাসা পেয়েছে। ঘর থেকে বেরিয়ে ছোট্ট একটু প্যাসেজ, ওপরে যাওয়ার সিঁড়ি। প্যাসেজ পেরিয়ে খাবার ঘরে চিকেন। খাবার ঘরে ঢুকতে যাব, সিঁড়ির ওপারে ধাপে কে যেন দাঁড়িয়ে আছে। আমি চমকে তাকালাম। সিঁড়ির শোবার ঘরের দরজার ফাঁক দিয়ে আলো আসছে। সেই আলোয় দেখলাম সিঁড়ি দাঁড়িয়ে আছে।
আতঙ্কে সমস্ত শরীর আমার কেঁপে উঠল। এতক্ষণ যে শুয়েছিল আমার পাশে সে তাহলে কে? আত্মস্বরে বললাম, সে কি রে সিঁড়ি, তুই এখানে কি করছিস? তুই না আমার সঙ্গে শুয়েছিলিস? হাসলো সিঁড়ি, না শুলাম কখন, কাজ শেষ করতে পারিনি। ভয়ে বিভন্ন ফ্যাকাশে হয়ে গেলাম, গলা শুকিয়ে গেল। এতদিন যে ভয় করেছিলাম সেটা মর্মান্তিকভাবে সত্যি হয়েছে। জীবনের অপ্রত্যাশিক ভয়াবহ মুহূর্ত উপস্থিত। শরীরে বিন্দুমাত্র শক্তি নেই, দরদর করে ঘামছি, নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। বোনকে ডাকতে পারলাম না, পাথরে শুধু দাঁড়িয়ে রইলাম। এমন সময় খাবার ঘর থেকে গলার আওয়াজ পেলাম, আপা তোমার না পিপাসা পেয়েছে, এই নাও পানি। কোনো মতে ঘাড় ঘুরিয়ে তাকালাম, ফ্রিজের সামনে সিঁড়িতে দাঁড়িয়ে আছে সিঁড়ি, মুখে মিষ্টি মধুর হাসি, বাড়ানো লম্বা সাদা হাতে পানির গ্লাস। যেটা শুয়েছিল আমার সাথে ওটাও উঠে এসেছে এবং সিঁড়িও ডাকলো আমাকে, আপা শুতে এসো। হাসছে সে, চারিদিক থেকে হাসির লহর উঠল। না আমি স্বপ্ন দেখছি না, সত্যি এসব অপার্থিক ঘটনা ঘটছে। সিঁড়ির রূপ ধরে আমাকে আতঙ্কগ্রস্ত করে ফেলছে অশরীরী বিভীষিকা। বিস্ফারিত দৃষ্টিতে ওগুলো দেখে ফেললাম। তাহলে সত্যি এদের অস্তিত্ব আছে। এর বেশি আর কিছু বলতে পারলাম না এবং ভাবতে পারলাম না। একটা ভয়াবহ চাপ আর সহ্য হলো না, অজ্ঞান হয়ে গেলাম। না, দম বেরিয়ে গেল আমার ভয়ের চোটে। জানা হলো না, মেঝেতে পড়ে যাই। শোবার ঘরে মনোযোগ দিয়ে সিঁড়ি কম্পিউটার দেখছে, কাজে ব্যস্ত। ওই আসল সিঁড়ি, কিন্তু বাকি তিনজন সে বা কারা, কে ছিল? এরপর আমি কিছুদিন পর ফিরে আসি নিজের বাড়িতে এবং সেই ঘটনা আমি আজও ভুলতে পারিনি। এটাই ছিল ঘটনাটা কিন্তু বাইরের একটা বিদেশের ঘটনা এবং ঘটনাটা বেশ অদ্ভুত। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও, এবং যারা এখন অবধি লাইক আর কমেন্ট করেনি তাদের একটা রিকোয়েস্ট করব, প্লিজ লাইক কমেন্ট করে গল্প কথার পাশে থাকো, এবং যারা রেগুলার গল্প কথার ঘটনা শোনো তাদেরকে বলবো ঘটনাগুলি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। অনেক ধন্যবাদ আজকের ঘটনাগুলি শোনার জন্য। দেখা হচ্ছে সামনের দিন ঠিক রাত 10টায়। তবে একটা কথা বলতে চাই, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে গল্প কথার পাশে থাকো। তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু চ্যানেল গ্রোথ হবে না, তাই এই রিকোয়েস্টটা আমি সবসময় করি, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে গল্প কথার পাশে থাকো। অনেক ধন্যবাদ আজকের ঘটনাগুলি শোনার জন্য। দেখা হচ্ছে সামনের দিন ঠিক রাত 10টায়।